নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। 2016 এসএসসির নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতি নিয়ে মামলা গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। নবম থেকে দশম, একাদশ থেকে দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতের নির্দেশে তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তে নেমে আর্থিক লেনদেনের বিষয়টি সামনে এলে সিবিআই এর পাশাপাশি ইডিও তদন্ত শুরু করে। যে পথে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রায় 26,000 চাকরিরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছিল, এক নজরে দেখে নেওয়া যাক। জুন 2021 তৎকালীন একক বেঞ্চের এজলাসে শুনানি শুরু। জুলাই আগস্ট 2021 বড় মন্তব্য হাইকোর্টের। অপদার্থ কমিশন 5 বছরেও নিয়োগ দিতে পারে না। প্রথম সিবিআই তদন্তের নির্দেশ। ওই বছর 22 নভেম্বর সন্দীপ প্রসাদের করা মামলায়, গ্রুপ ডি নিয়োগ মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ একক বেঞ্চের। 2021-এর 6 ডিসেম্বর বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সিবিআই নির্দেশ স্থগিত করে অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি রঞ্জিত কুমার বাগের অনুসন্ধান কমিটি করার নির্দেশ দেয়। 2022-এর 15 ফেব্রুয়ারি সাবিনা ইয়াসমিনের করা মামলার প্রেক্ষিতে গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ স্থগিত করে বাগ কমিটিকে অনুসন্ধানের নির্দেশ দেয়। 2022 7 এপ্রিল নবম, দশম শিক্ষক নিয়োগ সংক্রান্ত তদন্তভার সিবিআইকে দেওয়া হয়। ওই বছরই 17 মে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি জানিয়ে তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ। একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের তদন্তভারও সিবিআইকে দেওয়া হয়। 2022-এর 18 মে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বাগ কমিটির রিপোর্ট গ্রহণ করল এবং সব নিয়োগ দুর্নীতি মামলার তদন্তভার তুলে দিল সিবিআইকে। 2022 সালের 22 জুলাই নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 2022-এর 28 সেপ্টেম্বর হাইকোর্টে প্রথম রিপোর্ট জমা দিয়ে সিবিআই এর দাবি, বিভিন্নভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে। ওই বছর ডিসেম্বর থেকে 2023-এর মার্চ পর্যন্ত মোট প্রায় 5,000 নিয়োগ বাতিল করা হয়। 2023-এর 9 নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ, কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠন করতে হবে এবং 6 মাসের মধ্যে এসএসসির সবকটি নিয়োগ মামলা একত্রিত করে শুনানি ও নির্দেশ দিতে হবে। 2023 12 ডিসেম্বর বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বেঞ্চে মামলার শুনানি শুরু। শেষ শুনানি 20 মার্চ 2024-এ। 2024-এর 22 এপ্রিল রায় ঘোষণা বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদের বিশেষ বেঞ্চের। বেঞ্চের নির্দেশ, মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমা দাস ছাড়া 2016-র পুরো প্যানেল বাতিল। অতিরিক্ত পদ তৈরির চেষ্টা কার নির্দেশে তা নিয়েও তদন্ত। কলকাতা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড ও রাজ্য সরকার। সেই আবেদনের দীর্ঘ শুনানির পরই রায়দান করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। পীযূষ কান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলেও হাইকোর্টের রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। শীর্ষ আদালতে 25,753 জনের চাকরি বাতিল। ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল যদিও রাখা হয়েছে এবং 2016-র সম্পূর্ণ প্যানেল বাতিল করা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং বাতিল করা হয়েছে যে চাকরি প্রার্থীদের বেতনের টাকা ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যেই শীর্ষ আদালতের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, আজ এই মামলার রায়দান ছিল। 26,000 চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এর পরবর্তীতে কি বিভিন্ন নিয়মের কথা জানিয়েছে আজ শীর্ষ আদালত। 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া যে শুরু করতে হবে সেই বিষয়টিও জানানো হয়েছে আজ শীর্ষ আদালতের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এসএসসি শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হয়েছিল। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটি হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মাল্টিপল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শিল্ডিং সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। আপনারা শুনলেন আইনজীবীর কি
বক্তব্য আপনাদের জানিয়ে রাখি, এসএসসির যে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল এর আগেই আমরা দেখেছিলাম, এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, যে নির্দেশ দিয়েছিল তারা, যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার রায় দিয়েছিল তারা, এবং যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল, এবং 4 সপ্তাহের মধ্যে সেই বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ, এবং চাকরিহারারাও দফায় দফায় মামলা করেছিল, এবং সুপ্রিম কোর্টে আজ সেই মামলারই রায়দান ছিল। সেখানেই পুরো প্যানেল বাতিল করার রায় কিন্তু দেওয়া হলো শীর্ষ আদালতের পক্ষ থেকেও। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজকের যে রায়দান প্রক্রিয়া, সেই রায়দান প্রক্রিয়া মূলত কোন কোন বিষয় গুরুত্ব পেল বলে মনে হচ্ছে? দেখো, আজকের রায়দান প্রক্রিয়া কিন্তু রায়ের ফলে কিন্তু এই যে 25,753 জনের চাকরি যে বাতিল বলে ঘোষণা হলো, এর পেছনে কিন্তু অন্যতম কারণ হচ্ছে চাল আর কাঁকড় আলাদা না করার ফল। অর্থাৎ এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্যের পক্ষ থেকে যে তালিকা চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করে জমা দেওয়ার জন্য, সেই তালিকা যদি আজকে সুপ্রিম কোর্টের কাছে জমা পড়তো, তাহলে কিন্তু এই রায়ের ক্ষেত্রে যোগ্যদের চাকরি বহাল থাকতো, এমনটাই মনে করছে আইনজ্ঞ মহল। এছাড়াও সুপ্রিম কোর্টে যে এসএসসি কর্তৃপক্ষ, মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্যের পক্ষ থেকে যে নথি জমা পড়েছিল, তার মধ্যে কিন্তু যথেষ্ট ফারাক ছিল, এমনটাই এই মামলায় সংযুক্ত আইনজীবীরা মনে করছেন। এছাড়াও সিবিআই এর পক্ষ থেকেও কিন্তু বারবার চাওয়া সত্ত্বেও যোগ্য এবং অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে পেশ করা হয়নি। ফলে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের কাছে এই রায় ছাড়া অন্য কোনো পথ ছিল না বলে মনে করছে আইনজীবী মহল। কলকাতা হাইকোর্টও কিন্তু এই একই বিষয়ের ওপর দাঁড়িয়ে সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ জারি করেছিল। অর্থাৎ নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় যে গড়মিল ছিল, এই বিষয় কিন্তু সুপ্রিম কোর্টও তার পর্যবেক্ষণে বিশেষভাবে উল্লেখ করেছেন। তাই সুপ্রিম কোর্ট রায় দিতে গিয়ে পরিষ্কারভাবে মন্তব্য করেছে যে সুপ্রিম কোর্ট মনে করছে না যে কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে কোনোভাবে হস্তক্ষেপের প্রয়োজন আছে। যদি আমরা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকাই, তাহলে কিন্তু পরিষ্কারভাবে দেখা যাবে যে কলকাতা হাইকোর্ট যে রায়দান করেছিল, সেই রায়ের বেশ সমস্ত অংশই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রেখেছে। যেমন 25,753 জনের যে চাকরি বাতিল হলো, সেই চাকরিহারাদের সম্পূর্ণ বেতনের অর্থ ফেরত দিতে হবে, তা কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ে উল্লেখ ছিল। এছাড়া 3 মাসের মধ্যে নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, তাও কিন্তু কলকাতা হাইকোর্টের রায় উল্লেখ ছিল। ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল থাকবে, সেটাও কিন্তু কলকাতা হাইকোর্টের রায় উল্লেখ ছিল। অর্থাৎ বলা যেতে পারে যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা যদি সঠিকভাবে জমা পড়ত, তাহলে হয়তো সুপ্রিম কোর্টের রায়ে যোগ্যরা অন্তত চাকরিতে বহাল থাকতো। তবে সুপ্রিম কোর্ট একটি জায়গায় পরিষ্কার করে দিয়েছে যে রাজ্য সরকার বা সরকারের অন্য কোনো বিভাগ থেকে যারা নতুন করে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে এই শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে চাকরি পেয়েছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি বাতিল হলেও তারা পুনরায় পূর্বের পদে ফিরে যেতে পারবেন। অর্থাৎ তারা আগে যে সরকারি কর্মচারী হিসাবে যে পদে চাকরি করতেন, সেই পদে তারা পুনরায় চাকরি পাবেন। কিন্তু এই বাতিল হওয়া চাকরি প্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়ায় নতুনভাবে কিন্তু অংশগ্রহণ করতে হবে এবং তারা অংশগ্রহণ করতে পারবে, এটাও কিন্তু কলকাতা হাইকোর্টের রায় উল্লেখ ছিল। অর্থাৎ বলা যেতে পারে যে সরকারের যে সমস্ত বিভাগ, এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্য সরকার, যে এই মামলা যারা এই মামলায় অংশগ্রহণ করেছিলেন,
বা সংযুক্ত ছিলেন তারা যদি সঠিকভাবে তালিকাটিকে পর্যবেক্ষণ করে যেই তালিকায় অযোগ্য এবং যোগ্যদের আলাদা করে সেই তালিকা আদালতে জমা করতেন, তাহলে হয়তো যোগ্য প্রার্থীদের চাকরি আজ বহাল থাকতো। এমনটাই যেমন দাবি করছে রাজনৈতিক মহল, ঠিক তেমনটাই দাবি করছে চাকরিহারারা, তেমনটাই দাবি করছে রাজনৈতিক আইনজীবী মহল। অর্থাৎ যে আদালত যে সময়সীমা দিয়েছিল, আদালত যে বারবার সেই তালিকা জমা দেওয়ার যে সময় দিয়েছিল, সেই সময় কিন্তু সঠিকভাবে যদি এই নথি জমা পড়তো তাহলে আজকে 25,753 থেকে অনেক কম সংখ্যক মানুষের চাকরি যেত এবং যোগ্য প্রার্থীরা চাকরিতে বহাল থাকতেন। কিন্তু সেই তালিকা জমা না পড়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সম্পূর্ণ প্যানেল অর্থাৎ 2016 সালের সেই প্যানেল বাতিল বলে ঘোষণা করল। উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে এই মামলাটি যখন একক বেঞ্চ অর্থাৎ বিচারপতি তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠেছিল, সেই সময় কিন্তু এই 26,000 অর্থাৎ এই 25,753 জনের চাকরি বাতিলের মৌখিকভাবে হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে যখন বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগের কমিটি সেই নিযুক্ত হয়েছিল, সেই সময় কিন্তু বিচারপতি রঞ্জিত বাগের কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টেও কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে গড়মিল হয়েছিল তা কিন্তু বিশেষভাবে উল্লেখ ছিল। সেই কারণেই কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ জারি করেছিল। তবে এক্ষেত্রে বলা প্রয়োজন যে সুপ্রিম কোর্টের নির্দেশিকায় কিন্তু এও উল্লেখ রয়েছে যে সিবিআই যে তদন্ত করছে এবং তার প্রেক্ষিতে যে ফৌজদারি মামলা চলছে সেই মামলা কিন্তু চলবে, সিবিআই এর তদন্ত চলবে। এই ঘটনার পেছনে আরও যারা রয়েছেন নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের যাতে চিহ্নিত করতে পারে সিবিআই, সে বিষয়ে কিন্তু সিবিআইকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়ের পরে যে ফৌজদারি মামলা, সেই মামলা এবং নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলবে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে বিশেষভাবে উল্লেখ রয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলেও শীর্ষ আদালত, আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। আজকের এই রায়দান নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তাঁর কি বক্তব্য শুনব। 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল। এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না, শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি। শুনলেন আপনারা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কি বক্তব্য। আপনাদের জানিয়ে রাখি, আজই কিন্তু এই রায়দান করা হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, এবং যেই রায়দানে আমরা দেখলাম মূলত কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বির রশিদের যে ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল 2016 সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ পুরো প্যানেল বাতিল করার যে নির্দেশ দিয়েছিল, সেই একই রায় কিন্তু বহাল রাখা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকেও।
25,753 জনের চাকরি বাতিল হলো। যদিও ক্যান্সার আক্রান্ত সোমা দাসের চাকরি বহাল রাখা হয়েছে বলেও আজকে জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। এবং এখানেই বারংবার যে প্রশ্ন উঠে আসছে যোগ্য এবং অযোগ্য তাদের মধ্যে যে বাছাই করা যায়নি, এসএসসির পক্ষ থেকে সেই বিষয়টি বারংবার জানানো হয়েছিল। বারংবার এসএসসিকে প্রশ্ন করা হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে যে এদের মধ্যে যারা বৈধ চাকরি প্রাপক এবং যারা অবৈধ তাদের মধ্যে কি আদৌ বাছাই করা সম্ভব, এবং সেই বিষয়টিও কিন্তু পরিষ্কারভাবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল শীর্ষ আদালতের কাছে। যেহেতু অযোগ্য এবং যোগ্যদের বাছাই করা গেল না, সেই কারণেও 26,000 এই যে চাকরি বাতিল হলো এবং সেই রায় বহাল থাকলো শীর্ষ আদালতে। পুরো যে প্যানেল সেটাই বাতিল করেছে, মহামান্য ডিভিশন বেঞ্চের রায়কেই আপহেল্ড করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং ইম্পর্টেন্ট যেটা যে তদন্ত দিয়েছিল ক্যাবিনেট এগেনস্টে সেটাও আপহেল্ড করেছে সুপ্রিম কোর্ট। এবং নতুন পরীক্ষা হবে এবং নতুন পরীক্ষায় এজ রিল্যাক্সেশন নিয়ে সবাই বসতে পারবে। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটি হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার। এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মাল্টিপল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শিল্ডিং সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিস। দেখুন, প্রথমেই বলি কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়টি বহাল রেখেছেন। পুরো সিলেকশন প্রসেস বাতিল, 3 মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে, ফ্রেশ সিলেকশন প্রসেস। যারা টেন্টেড ক্যান্ডিডেট, নন লিস্টেড ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছেন, যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন, আমি আবার সাবমিশনের সময় নির্দিষ্টভাবে বলেছিলাম যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে এতজন চাকরি পেয়েছে, এবং সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এর পরে সব এক্সপায়ারি অফ দ্য প্যানেলে চাকরি দেওয়া হয়েছে। এবং ওএমআর শিট ম্যানিপুলেশনের পরে যারা চাকরি পেয়েছে তাদেরও চাকরি বাতিল হয়েছে, তাদের প্রত্যেককে স্যালারি ফেরত দিতে হবে। দেখুন, 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন হয়ে যাবে। ফলে 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন হয়ে গেলে যা যতগুলো ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল সেখানে অ্যাপয়েন্টমেন্ট হবে। ফলে এই নিয়ে কোনো আর কিছু বলার নেই। একেবারে প্রমাণ হয়ে গেল যে কিভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গে চাকরি হয় এবং কিভাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে আজকে ঘটনার পরে। সেটা কে আইডেন্টিফাই করবে, কে যোগ্য, এটা আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল তো এসএসসির, আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল বোর্ডের, আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল স্টেটের। তারা করেছে? তারা করেনি। তারা 3টে সংস্থা 3 রকম তথ্য দিয়েছে, এখন তাদের দায়ী নিতে হবে। সেটা করতে পারে, সেটা নিয়ে মন্তব্য করব না। ভবিষ্যতে কি আপনারা শুনলেন আইনজীবীদের কি বক্তব্য পরপর, এবং 2016 সালের যে এসএসসিতে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করলো আজ সুপ্রিম কোর্ট। মূলত কলকাতা হাইকোর্টের রায় কিন্তু বহাল রাখা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে। এবং আজকের এই রায়দান প্রসঙ্গে চাকরিহারা যারা তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। বলা হয়েছে যারা দুর্নীতির লিস্টে যাদের নাম আছে তাদের কথা বলা হয়েছে, যারা দুর্নীতি করেনি সেই লিস্টে যাদের নাম নেই তাদের কথা কিন্তু বলা হয়নি। আমাদের দুর্নীতি লিস্টে নাম নেই, তাই আমাদের বেতন ফেরতের কথা তো আসছে না। ছোটবেলা থেকে দেখেছি জানেন তো, যে মা কাকরগুলো বেছে রান্না করতো। তো আমার মনে হয় যারা চাল কাকর আলাদা করতে পারে না তাদের রান্নার প্রসেসটাই বাদ দেওয়া উচিত। আপনি বুঝতে পারছেন আমি রূপকর্তে কি বলতে চাইছি? যারা চাল কাকর আলাদা করতে পারে না তাদের রান্নার প্রসেসটাই বন্ধ করে দেওয়া উচিত, সেই যোগ্যতাই তাদের নেই। বুঝতে পেরেছেন কি বললাম? ওই যে আমাদের নাম কোনো দুর্নীতির লিস্টে নেই, আমাদের এগেনস্টে ন্যূনতম কোনো রকম অ্যালিগেশন পাওয়া যায়নি। দোষ যদি বলতে পারেন এটাই যে একটা দুর্নীতির প্যানেলের মধ্যে আমরা এসে পড়েছি। নিজেরা দুর্নীতি করিনি, দুর্নীতি হয়েছে, বাট সেটা সবাই করেনি। কিছু জন দুর্নীতি করেছে, তাদের জন্য যারা দুর্নীতি করেনি তারাও আর কি, মানে গ্রামে 4টে চোর আছে, বুঝতে পেরেছেন? আমি জানি 4টে চোর আছে যারা সাংঘাতিক রকমের চোর, তো আমি আইডেন্টিফাই করতে পারছি না, তো গোটা গ্রামটা জ্বালিয়ে দেওয়া হোক, এটাই আর কি ব্যাপার। পরবর্তীতে কি করব আমি এখনো এই খবরটা নিয়ে ডাইজেস্ট করতে পারছি না, তো পরবর্তীর কথা আমি এখন বলতে পারবো না। শাহানি নাজনীন।
এক্ষুনি ভাবার মতো পরিস্থিতিতেই নেই। এখন পায়ের তলায় আমাদের মাটি নেই যে এরপরে কি হবে। এতগুলো বছর এই চাকরির পিছনে যে সময়টা গেল, সেই সময়টা তো আর কেউ ফেরত দিতে পারবে না। আমরা যে এতটা পরিশ্রম করলাম, বাড়ি থেকে এত দূরে এসে যে চাকরি করছিলাম, এটা কি সম্ভব কখনো যে 6 বছর চাকরি করার পরে এরকম ভাবে চাকরি চলে যেতে পারে? সেটা কি আমাদের দোষ? যাদেরকে চাল কাঁকড় বাছার দায়িত্ব যাদের, তারা যদি ব্যর্থ হয় সেটা কি আমাদের দোষ? আমরা কেন ভুগবো? আমাদেরকে কেন শাস্তি পেতে হবে? আর এটা কত বড় শাস্তি সেটা কি কেউ বুঝতে পারছে যে কত বড় শাস্তি হতে পারে যার মানুষের কাছ থেকে তার রুজি ছিনিয়ে নিলে? আমাদের সময়টা ফেরত দিক সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত তো সবই পারেন। যতগুলো বছর শিক্ষকতার পেছনে দিয়েছি সেই সময়টা ফেরত দিক। আমার একটাই দাবি, আমার ব্যক্তিগতভাবে একটাই দাবি, আমার সময়টা শুধুমাত্র ফেরত দেওয়া হোক। সিবিআই এর ভূমিকা সিবিআই পালন করেছে, তারা সাকসেসফুল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে তার দায়ও আমাদের নয়, কোনোভাবেই আমাদের দায় নয় যে চাল কাঁকড় আলাদা করতে তারা পেরেছে নাকি পারেনি। এখানে আমাদের কোনো দায়বদ্ধতা ছিল না। আমি কলকাতার শক্তিগড় হাই স্কুলে চাকরি করতাম। শুনছিলেন আপনারা চাকরিহারাদের কি বক্তব্য। এই প্রসঙ্গে 2016 সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দান করল আজ শীর্ষ আদালত। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় কিন্তু বহাল রাখা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং যেমনটা জানানো হলো যে 2016 যে পুরো প্যানেল, সেই পুরো প্যানেলই কিন্তু বাতিল করা হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। সেই রায় দানি করা হলো, কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত। আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের রায় হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট, এবং সেই হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম এর আগে যে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ মূলত এই 2016 যে নিয়োগ প্রক্রিয়া, সেই সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায় দিয়েছিলেন, এবং সেই রায়ের পরবর্তীতেই আমরা দেখেছিলাম যে চাকরি বাতিল যাদের হয়েছে তাদের বেতন ফেরানোর নির্দেশও দেওয়া হয়েছিল। সেই একই মতো আমরা দেখতে পাচ্ছি এবার শীর্ষ আদালতের পক্ষ থেকে যে রায়দান করা হয়েছে, সেখানেও কিন্তু চাকরি যারা প্রাপ্যকর্তা, যারা এই চাকরি হারালেন তাদের ক্ষেত্রেও বলা হয়েছে যে তাদের যে বেতন, সেই বেতন কিন্তু তাদের ফেরত দিতে হবে। অন্যদিকে আপনাদের জানাবো যে আজকের এই রায়দানের যে গুরুত্বপূর্ণ দিক, যে আগামী 3 মাসের মধ্যেই কিন্তু নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে জানিয়ে দিয়েছেন আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ ইতিমধ্যে এই বিষয়টি জানিয়ে দিয়েছে। তার পাশাপাশি আরো জানানো হয়েছে, যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তারা চাইলে পুরনো কর্মস্থলেও ফিরে যেতে পারবেন। এবং এখানেই সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবো যে যোগ্য এবং অযোগ্য, কারা যোগ্য কারা অযোগ্য, সেই বিষয়টি স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বলা হয়নি, কারণ তাদের কাছে সেই তথ্য ছিল না, যে বিষয়টি বারংবার তারা সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছিল, এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও এই বিষয়টি সম্পর্কে তথ্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু যেহেতু সেই সম্পর্কে সুস্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি, এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পেলাম যে সেই একই রায়দান, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় কিন্তু বহাল রাখা হয়েছে, এবং আজকের যে রায়দান, সেই রায়দানে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর আজকে শীর্ষ আদালতের পক্ষ থেকে এই রায়দানের পর আইনজীবী মহলের কি বক্তব্য শুনবো। পুরো যে প্যানেল সেটাই বাতিল করেছে, মহামান্য ডিভিশন বেঞ্চের রায়কেই আপহেল্ড করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং ইম্পর্টেন্ট যেটা যে তদন্ত দিয়েছিল ক্যাবিনেট এগেনস্টে, সেটাও আপহেল্ড করেছে সুপ্রিম কোর্ট, এবং নতুন পরীক্ষা হবে, এবং নতুন পরীক্ষায় এজ রিল্যাক্সেশন নিয়ে সবাই বসতে পারবে।
দেখুন, প্রথমেই বলি, কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়টি বহাল রেখেছেন। পুরো সিলেকশন প্রসেস বাতিল। 3 মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস কন্ডাক্ট হবে, ফ্রেশ সিলেকশন প্রসেস। যারা টেন্টেড ক্যান্ডিডেট, নন লিস্টেড ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছেন, যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল চাকরি পেয়েছেন, আমি আবার সাবমিশনের সময় নির্দিষ্টভাবে বলেছিলাম যে এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে এতজন চাকরি পেয়েছে, এবং সেকেন্ড রাউন্ড অফ কাউন্সিলিং এর পরে সব এক্সপায়ারি অফ দ্য প্যানেলে চাকরি দেওয়া হয়েছে, এবং ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদেরও চাকরি বাতিল হয়েছে, তাদের প্রত্যেককে স্যালারি ফেরত দিতে হবে। দেখুন, 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন হয়ে যাবে। ফলে 3 মাসের মধ্যে ফ্রেশ সিলেকশন হয়ে গেলে যা যতগুলো ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল সেখানে অ্যাপয়েন্টমেন্ট হবে। ফলে এই নিয়ে কোনো আরো কিছু বলার নেই। একেবারে প্রমাণ হয়ে গেল যে কিভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গে চাকরি হয় এবং কিভাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে আজকে ঘটনার পরে। সেটা কে আইডেন্টিফাই করবে, কে যোগ্য? এটা আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল তো এসএসসির, আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল বোর্ডের, আইডেন্টিফাই করার দায়িত্ব ছিল স্টেটের। তারা করেছে? তারা করেনি। তারা 3টে সংস্থা 3 রকম তথ্য দিয়েছে, এবং তাদের দায়ী নিতে হবে। পুরো রিভিউয়ের জায়গা কি এরপরেও থাকছে? সেটা করতে পারে, সেটা নিয়ে মন্তব্য করব না। ভবিষ্যতে কি আইনজীবীদের বক্তব্য শোনালাম আপনাদের সামনে। আপনাদের জানিয়ে রাখি, এসএসসির যে শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল আমরা দেখেছিলাম, এবং তার পরবর্তীতেই কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত শুনানির পর 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দিয়েছিল, এবং এর ফলে 25,753 জনের চাকরি গিয়েছিল। এবং তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গ সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, এবং এই যে মামলার শুনানি, সেই মামলার শুনানি গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে শেষ হয়েছিল, এবং সেখানেই কিন্তু একাধিক বিষয় সামনে এসেছিল। আপনাদের জানাবো, এসএসসির 2016 সালের যে পরীক্ষা থেকে 26,000 নিয়োগের মধ্যে 5,485 জনের ক্ষেত্রে গড়মিল ছিল, এবং সুপ্রিম কোর্টে সে বিষয়টি জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কমিশনের কি বক্তব্য ছিল যে নিয়োগ প্যানেলের বাইরে থেকে এবং মেধা তালিকায় গড়মিল করে এই নিয়োগ হয়েছে। সিবিআই এর পক্ষ থেকে সেই তদন্ত সংখ্যা উঠে এসেছে বলে জানানো হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, আপনাদের জানিয়ে রাখি। এবং তার পরবর্তীতেও কিন্তু কিভাবে এই যে বৈধ এবং অবৈধ যারা রয়েছে, যারা যোগ্য এবং অযোগ্য রয়েছে, তাদের কিভাবে আলাদা সম্ভব কিনা সেই বিষয়টিও স্কুল সার্ভিস কমিশনের থেকে জানতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আপনাদের জানিয়ে রাখি, ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব পেয়েছিল নাইসা নামে একটি সংস্থা, এবং যে সংস্থা ডেটা স্ক্যান টেককেই এই দায়িত্ব দিয়েছিল, এবং তার পরবর্তীতেও একাধিক যে তথ্য, সেই তথ্য নিয়ে বিভিন্ন বিষয় জানানো হয়েছিল। এবং ঠিক এই রায়দানের পর, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায় কিন্তু বহাল রাখা হলো শীর্ষ আদালতের পক্ষ থেকে, এবং এই রায়দানের পর চাকরিহারাদের কি অবস্থা, তারা কি বলছেন আমরা আরো জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, কি জানা যাচ্ছে চাকরিহারারা তারা মূলত কোন বিষয়টা তুলে ধরছেন, আজকের এই রায়দানকে কিভাবে দেখছেন তারা, কি প্রতিক্রিয়া তাদের? আমি তোমায় নিয়ে চিন্তায় আছি, কিন্তু প্লিজ তুমি বাড়ি যাও এখন। দেখো, রায়দানের পর অনেকটা সময় কেটে গিয়েছে, উৎকণ্ঠা উদ্বেগ কিন্তু রয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে, কারণ তারা কিছুতেই মেনে নিতে পারছেন না যে রায় এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কেই বহাল রাখা হয়েছে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন একজন চাকরিহারা শিক্ষক, আমি তার সাথেই কথা বলার চেষ্টা করব। আপনাকে একটু আগে ফোনে কথা বলতে দেখা গেল, আপনার কোনো সহকর্মী উদ্বেগের মধ্যে রয়েছেন, মানসিক পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? দেখুন, চাকরি চলে গেছে, একটা সরকারি চাকরি, কত বছরের সাধনা ফল। এটা কোনো মানে ছেলের হাতের মোয়া নয় যে এইভাবে কেড়ে নেওয়া যায়, যেটা এরকম অনায়াসে কেড়ে নেওয়া হলো। এটা কেমন রায় হতে পারে? দেশের প্রধান বিচারপতি বেঞ্চ এত ইনসেনসিটিভ কিভাবে হতে পারেন? আমাদের তো টাকা ফেরত দেওয়ার কথা ওনারা বলেননি, আজকে টাকা ফেরত দেওয়ার কথা উঠেছে। সেটা কাদের? যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। তাদের দুটো টেনশন, এক চাকরি গেছে আর 2 টাকাও ফেরত দিতে হবে। আমাদের টাকা ফেরত দেওয়ার কথা বলেননি, আবার চাকরিটাও খেয়ে নিলেন।
তাহলে টাকা ফেরত দেওয়ার কথা না বলে আপনি তো বলেই দিচ্ছেন আমরা বৈধ, আবার চাকরিটা কোন যুক্তিতে খাচ্ছেন? সিবিআই আমাদের নামের তালিকা আমরা যারা বৈধ আর অবৈধভাবে পেয়েছি সেটা আপনাদের কাছে জমা দিয়েছে লিখিত আকারে। আপনারা এত অপারগ কিভাবে হয়ে গেলেন যে বৈধ অবৈধ আলাদা করতে পারছেন না? আমরা জানি না এ কেমন রায়, কি করা উচিত আমাদের। তবে যদি এমন হয় আমরা এর লড়াই আবার জিতবো। জাস্টিস সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ যে এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়। যারা যোগ্য তারা আবার নতুন করে আবেদন করে পরীক্ষা দিতে পারবেন, যে প্রক্রিয়াটা 3 মাসের মধ্যে সম্ভবত শেষ করার কথা তিনি বলছেন। মানে এই পর্যবেক্ষণটা আপনারা কিভাবে দেখছেন? জাস্টিস সঞ্জীব খান্না আর জাস্টিস সঞ্জয় কুমারের দুজনকেই বলবো আপনারা আবার এলএলবির পরীক্ষা দিন, আবার এলএলএম করুন, আবার কোনো বিচার কলকাতা মানে দেশের কোনো হাইকোর্টে 10 বছরের সিনিয়র কাউন্সিল হিসাবে প্র্যাকটিস করুন, অথবা 5 বছরের বিচারপতি হিসাবে দায়িত্বভার পালন করুন, তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে যান, তারপর চিফ জাস্টিস হন। এই পুরো প্রসেসটা আপনারা কমপ্লিট করুন, দেখুন কেমন মজা লাগে। কি মামার বাড়ির আবদার নাকি? 16 সালে পরীক্ষা দিয়েছি, এটা 25 সাল। সেই সেদিনকার মানুষটা আজকের মানুষটা কি আমরা একই? আমরা তো বদলে গেছি। মানুষ বদলে যায়, সময় তো থেমে থাকে না। আপনারা কিসের ভিত্তিতে আবার পরীক্ষা নিতে, কোন লজিকে? রায়টা এমন হতে পারতো যে প্যানেলটাকে আবার ইভ্যালুয়েট করতে হবে, অথবা সুপ্রিম কোর্টের কোনো সিটিং জাজ অথবা কোনো সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটা তদন্ত কমিটি গড়ে দিয়ে এই সেগ্রিগেশন বা পৃথকীকরণের কাজটা করা যেত, যেটা আমাদের তরফ থেকে ডক্টর অভিষেক মনু সিংভি তুলেছিলেন কোর্টে। সে দাবিও তো আজকে মানা হলো না। শুধুমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলল যে আবার পরীক্ষা নেওয়া হোক, সে দাবি মেনে নেওয়া হলো। পুরো প্যানেল খারিজ করে দেওয়া হোক, সে দাবি মেনে নেওয়া হলো। অবৈধদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হোক, সে দাবি। অবৈধদের টাকা ফেরত দেওয়ার দাবিটা যুক্তিসঙ্গত। জনগণের ট্যাক্সের টাকা, সেটা অবৈধরা অবৈধভাবে চাকরি পেয়ে কেন বেতন পাবে, সেটা আমাদেরও দাবি ছিল। কিন্তু আমাদের অপরাধটা কি? হ্যাঁ, আমাদের তো অপরাধ করেছি এই প্যানেলে পরীক্ষা দিয়ে। এটাই অপরাধ যে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে চেয়েছি। অন্য যে কোনো পেশায়, দেখুন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, অন্য যে কোনো পেশাকে ভালোবেসে চুজ করতে পারতাম। শিক্ষকতা ভালো লাগে, আমাদের প্রফেসরদের দেখেছি, শিবাশিস চ্যাটার্জি, অনিন্দ্যজ্যোতি মজুমদার, ইমন কল্যাণ লাহিড়ী, পুরুষোত্তম ভট্টাচার্য, এদেরকে দেখে বড় হয়েছি, পড়াশোনা শিখেছি এদের কাছে। একটা প্রশ্ন আসবো এখানে, এই যে এত শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত হলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষক হিসেবে আপনাদের এই প্যানেলের প্রায় 1000-500 জন আছে বলে আমরা খবর পাচ্ছি। তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দেখি, আপনি নিজেও প্যানেলে রয়েছেন। নিজে উচ্চ মাধ্যমিকের এক্সামিনার, মাধ্যমিকের এক্সামিনার, জাস্ট খাতা জমা দিয়েছি এই গত সপ্তাহে। আগামী 5 তারিখে আমার উচ্চ মাধ্যমিকের খাতা নেওয়ার ডেট। আজকে চাকরি চলে গেল, খাতা নেওয়ার প্রশ্ন। খাতা কে দেখবে? স্কুল কে চালাবে? এইমাত্র আমার স্কুলের টিআইসি কে ফোন করলাম, আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের স্কুল, সেখানে 750 স্টুডেন্ট, আমাকে নিয়ে 10 জন পার্মানেন্ট টিচার, 7 জন আমরা এই এসএলএসসি থেকে গেছি, 7 জনের চাকরি চলে গেছে। আপনি বলুন 3 জন নিয়ে একটা হাই স্কুল কি করে চলতে পারে? 11-12 7খানা সাবজেক্ট। সেক্ষেত্রে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎটাও অন্ধকারের দিকে। একদম একদম। রেজাল্টও, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও ডিলে হতে পারে, অথবা খাতাও এরকম গড়ের মাঠের হিসাবে দেখা হবে। হ্যাঁ, সেরকম ভাবেই দেখা হয়ে জমা দেবে যে দেখা হয়েছে। একদম শেষ প্রশ্নতে আসবে, এই যে কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন ধরে শুনানি চললো, সাবমিশন হলো, এবং গত 10ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের শুনানিও শেষ হলো। তারপর সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়টাকেই বহাল রাখলো। এই যে গোটা প্রসেসটা, এই যে সাবমিশন, একের পর এক দিন শুনানি, বাদী পক্ষ বিবাদী পক্ষ, ডকুমেন্ট জমা দেওয়া, সিবিআই শুনানিতে অংশগ্রহণ করা, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমরা কলকাতা হাইকোর্টে আমরা পার্টি ছিলাম না, আমাদের কোনো বক্তব্য শোনা হয়নি, প্যানেল খারিজ করা হয়েছে। আমরা সুপ্রিম কোর্টে গেছি, সুপ্রিম কোর্টে আমাদের দাবি আমরা রেখেছি। আমরা এই প্রত্যাশা রেখেছিলাম যে সুপ্রিম কোর্ট আর্টিকেল 14, যে আইন সবার জন্য সমান, আর্টিকেল 16 রাইট টু এমপ্লয়মেন্ট, আর্টিকেল 19 রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, আর্টিকেল 20-21, এগুলো আমাদের লঙ্ঘিত হবে না। দিস কাইন্ড অফ আর্টিকেল আমাদের ফান্ডামেন্টাল রাইট, আমাদের মৌলিক অধিকার, এটা এইভাবে ছিনিয়ে নেওয়া যায় না। ছিনিয়ে নেওয়া হলো। টাকা ফেরত দেওয়ার কথা না বলে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তুমি বৈধ, তাও আমার চাকরিটা আজকে সুপ্রিম কোর্ট কেড়ে নিয়েছে। এর উত্তর সুপ্রিম কোর্টই দিতে পারবে। আর যে বিচারপতির বাড়িতে টাকার বান্ডিল পাওয়া গেছে, তিনি যদি অবৈধ হন,
বা তিনি দুর্নীতিগ্রস্ত হন, তার মানে কি এটা সত্যি যে দেশের পুরো বিচার বিভাগ দুর্নীতিগ্রস্ত? এমনটা তো নয়। আমরা কেউ এ কথা বলছি না এই প্যানেলে সবাই বৈধ। এই প্যানেলে কিছুটা অবৈধ আছে আর কিছুটা বৈধ আছে। সেই তালিকা সিবিআই, স্কুল সার্ভিস কমিশন জমা দিয়েছে। তাহলে হঠাৎ এই হলো কেন যে যোগ্য অযোগ্য বিচার করা? সুপ্রিম কোর্ট জানে, তাদের কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা জানে। আমরা তো দেখতেই পাচ্ছি কলকাতা হাইকোর্টের এক বিচারপতি তার অবসরের আগেই তার পদ থেকে সরে গিয়ে একটা রাজনৈতিক দলে গিয়ে যোগ দিচ্ছে এবং ভোটে জিতেও যাচ্ছে। আমরা দেখেছি প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, যার নামে ধর্ষণের মামলা ছিল, চাকরিহারাদেরকে বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম ইতিমধ্যেই, এবং সেখানেও কিন্তু বারংবার সেই বৈধ অবৈধ যোগ্য অযোগ্যদের প্রশ্ন আসছে। কাউকে প্লিস্ট করে যে আফটার রিটায়ারমেন্ট কিছু পাওয়া, তাই তো চলছে। আর আমরা তার ভাগিদার হচ্ছি। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত। আপনাদের জানিয়ে রাখি, হাইকোর্টের রায়ে হস্তক্ষেপই করলো না শীর্ষ আদালত। এবং যেমনটা রায় আপনাদের জানাচ্ছিলাম যে আগে আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদি ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, অর্থাৎ 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, যে প্যানেল, সেই পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই একই নির্দেশ কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট। আমরা দেখেছিলাম তার পরবর্তীতেই হাইকোর্টের নির্দেশকে জানানো হয়েছিল এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে এসএসসি, এবং দফায় দফায় মামলা করেছিল চাকরিহারারা। এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারা এই মামলার তদন্ত করছে আপনারা জানেন, এবং সেই তদন্ত তারা করবে বলেও আজ একদিকে যেমন জানানো হয়েছে, তার পাশাপাশি আরও যে বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে আজকের এই রায়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু বলাই হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আরও জানানো হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারেন। এবং এই যে রায়দান, সেই রায়দানের পর চাকরিহারাদের কি বক্তব্য, সেই বক্তব্যই আমরা শুনছিলাম। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ সরাসরি। আপাতত ধন্যবাদ তোমায় অরিত্র। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে চাকরিহারারা তারাও কিন্তু সেই একই প্রশ্ন বারংবার সামনে আনছেন। আমরা দেখেছি সুপ্রিম কোর্টে যে শুনানি হয়েছিল, গতবারের যে শুনানি, সেই শুনানির দিকে যদি আমরা নজর রাখি একবার, 10ই ফেব্রুয়ারি শেষ শুনানি হয়েছিল আপনাদের জানাবো, এবং সেই শুনানিতেও কিন্তু এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে বৈধ অবৈধ নিযুক্তদের আলাদা করা সম্ভব কিনা সেই প্রশ্ন তুলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। যদিও এসএসসির পক্ষ থেকে জানানো হয়েছিল যে সেই বিষয়টি সম্ভব নয়, এবং এই যে বিষয় তা যথেষ্টই গুরুত্বপূর্ণ আজকের এই রায়দানে। এই বিষয়ে আজকের এই রায়দান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কি বক্তব্য শুনব। 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল। এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000, প্রায় 25,573 জন, এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি। আপনারা শুনলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এই বিষয়ে কি বক্তব্য, এবং আজকে সুপ্রিম কোর্টের এই রায়দানকে কিভাবে দেখছেন আইনজীবী মহল, শুনব। পুরো যে প্যানেল সেটাই বাতিল করেছে মহামান্য ডিভিশন বেঞ্চের রায়কেই আপহেল্ড করেছে মহামান্য সুপ্রিম কোর্ট, এবং ইম্পর্টেন্ট যেটা যে তদন্ত দিয়েছিল ক্যাবিনেট এগেনস্টে সেটাও আপহেল্ড করেছে সুপ্রিম কোর্ট। এবং নতুন পরীক্ষা হবে এবং নতুন পরীক্ষায় এজ রিল্যাক্সেশন নিয়ে সবাই বসতে পারবে। প্রথম দিন থেকে বলেছি যে সঠিক তথ্য দেয়নি, না এসএসসি দিয়েছে, না বোর্ড দিয়েছে,
না সরকার দিয়েছে? এসএসসি বোর্ড সরকারকে সঠিক তথ্য দেয়নি। একজন বলছে 4,327, একজন বলছে 5,189, আর একজন বলছে 5,485। কি করে বাঁচবে? এটা কি কোর্টের কাজ? আপনারা যারা আর্টিকেল 12 অথরিটি 3 জন 3 রকম তথ্য দিলেন, কারোর সঙ্গে কারোর তথ্যের মিল নেই। যারা যোগ্য তাদের আইডেন্টিফাই করার কাজ ছিল আপনাদের। সিবিআই তদন্ত করে সিবিআই তথ্য দিয়ে বলেছে ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন হয়েছে। কতজনের ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন করেছেন বলেছেন? বলেননি। কেন বলেননি সেটার জবাব তাদের দিতে হবে। একেবারে প্রমাণ হয়ে গেল যে কিভাবে দুর্নীতি করে পশ্চিমবঙ্গে চাকরি হয় এবং কিভাবে টাকার বিনিময়ে চাকরি হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল আজকের ঘটনার পরে। আইনজীবী মহলের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। বিভিন্নভাবে দেখছেন এই আজকের শীর্ষ আদালতের যে রায়দানকে আইনজীবী মহল। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো শীর্ষ আদালত। হাইকোর্টের রায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল আপনাদের জানাবো যে 26,000 যে নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ যে 26,000 চাকরি বাতিলের যে বিষয়টি, যে রায় দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদি ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল যে 2016 সালের একেবারে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের কথা বলা হয়েছিল এবং তার পরবর্তীতেই আমরা দেখেছিলাম সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পৃথকভাবে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এবং দফায় দফায় চাকরিহারারা যারা, তারাও কিন্তু মামলা করেছিল এবং সুপ্রিম কোর্টে আজ সেই রায়দান ছিল, সেই মামলার রায়দান ছিল এবং মূলত কলকাতা হাইকোর্টের সেই রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট এবং সেখানেই আজকের এই রায়ে যেমনটা বলা হয়েছে বলেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমার 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে বলেও বলা হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, যে বিষয়টা জানতে চাইবো যে আজকের যে সুপ্রিম কোর্টের রায়দান, সেই রায়দানের পর কিন্তু একেবারে ভেঙে পড়েছেন চাকরিহারারা এবং তারা যে বিষয়টা বলছেন যে বৈধ এবং অবৈধ, যোগ্য এবং অযোগ্য তাদের কেন আলাদা করা গেল না, সেই বিষয়টি আজকের এই রায়দানের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ থেকেছে? দেখো, এটাই কিন্তু এই রায়ের মূল বিষয়। অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের যদি আলাদা করে একটি তালিকা সুপ্রিম কোর্টে জমা পড়তো বা হাইকোর্টে জমা পড়তো, তাহলে কিন্তু আজকে যোগ্যরা এই চাকরি থেকে বঞ্চিত হতেন না। এইখানে কিন্তু প্রশ্ন উঠছে রাজ্যের এসএসসি, মধ্যশিক্ষা বোর্ড এবং রাজ্য সরকারের দেওয়া হলফনামা নিয়ে। এছাড়াও সিবিআই এর পক্ষ থেকেও কিন্তু নির্দিষ্টভাবে কোনো তালিকা জমা পড়েনি। 2022 সালে যখন কলকাতা হাইকোর্টে এই মামলাটি চলছিল, তখন সিবিআই এর পক্ষ থেকে একটি হলফনামার মাধ্যমে বলা হয়েছিল যে ওএমআর সিট খতিয়ে দেখে তারা 8,000 কিছু প্রার্থীর তালিকা তারা পেয়েছে, যে যারা ভুয়োভাবে চাকরি পেয়েছে বা বেআইনি প্রক্রিয়ায় চাকরি পেয়েছে। কিন্তু পরবর্তীকালে সেই সংখ্যাটা বাড়লেও প্রকৃত সংখ্যা কিন্তু কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে জমা দিতে পারেনি সিবিআই। ফলে এইখানেই কিন্তু বিচার প্রক্রিয়ায় হাত বাঁধা হয়ে পড়েছে এই চাকরিরত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। মূলত নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট 25,753 জনের চাকরি বাতিল হলো। শুধু তাই নয়, শিক্ষাক্ষেত্রে যে সমস্যা বাড়তে চলেছে, যে সমস্ত চাকরিরত শিক্ষক কর্মীরা, শিক্ষকরা চাকরি করছিলেন, ইতিমধ্যে তুমি জানো যে রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে চাকরিরত এই শিক্ষকরাই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখেন এবং যাদের চাকরি বাতিল হয়ে গেল তাদের মধ্যে বহু শিক্ষকই রয়েছেন, তারা কিন্তু আর এই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার খাতা দেখতে পারবেন না। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল পিছিয়ে যাবে, বেরোনো পিছিয়ে যাবে? তাহলে বর্তমানে যারা পরীক্ষা দিলেন তাদের যে ভবিষ্যৎ, সেটাও কিন্তু সময় অনুযায়ী পিছিয়ে যাবে। এখন এক্ষেত্রে রাজ্যের শিক্ষা দপ্তর কি করবেন সে বিষয়ে কিন্তু বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। কোনো আইনজ্ঞ মহল মনে করছে যে এই রায়ের প্রেক্ষিতে তারা রিভিউ পিটিশন করতে পারেন, অর্থাৎ পুনর্বিবেচনার আবেদন জানাতে পারেন সুপ্রিম কোর্টে। কারণ এই চাকরি বাতিলের পরে যে সমস্যাগুলো তৈরি হবে, সেই সমস্যাগুলোকে সামনে এনে
সুপ্রিম কোর্টে যদি পুনর্বিবেচনার আবেদন জানানো হয় তাহলে এই মামলায় কিন্তু ফের শুনানি হবে। পাশাপাশি সময় জানিয়ে রাখি যে চাকরি বাতিলের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ জারি করেছেন। অর্থাৎ যারা চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যারা অযোগ্য তারা যেমন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, পাশাপাশি তাদের বেতন ফেরতেরও নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আরো 12 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।